এমন করে বলছিস যেন নিজে খুব খবর নিয়েছিলি এতদিন আমার। তোর নিজেরই কোনো খবর নেই, আবার আমায় জিজ্ঞাস। দিলারার কথায় কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা গায়ে মাখল না সীমা, বরং তার চেহারা ও কণ্ঠে দেখা মিলল তাচ্ছিল্যতার। কথায় কথায় বলে উঠলেন, তো এতদিন পর যখন এলি তখন ছেলের বউকে আনিসনি সাথে? কোথায় সে? আমাদেরও দেখা। আলবত এনেছি। বিয়ের পর শ্বশুরবাড়ির প্রথম কোনো অনুষ্ঠানে সে আসবে না, এটা কি হতে পারে নাকি? এই রাহি, সামনে আয় তো মা, তোর খালা শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিই। ছোট করে শাশুড়ির কথায় চমকে ওঠে রাহিতা। এতক্ষণ যেটা শোনার অপেক্ষায় করছিল সেটা কর্ণপাত হতেই অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে তার। খানিকটা শঙ্কা ও ভয় নিয়ে মৃদু পায়ে এগিয়ে যায় সীমা খালার সামনে। রাহিতা আসা মাত্রই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন সীমা বেগম, যেন এতক্ষণ ওর অপেক্ষাতেই ছিলেন। তীর্যক চাহনিতে রাহিতাকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণে চলে কিছুক্ষণ। দুরু দুরু বুকে তার হাবভাব লক্ষ্য করে ঘামতে থাকে রাহিতা। স্বপ্নীল ও দীপ্তর সতর্ক বার্তা থেকে ভাসে কানে। এদিকে স্বপ্নীলটাও এতক্ষণে বাড়ি ফিরল না। অন্যদিকে সীমা বেগম পৌঁছে গেছেন বাসায়। তার অগোচরে না জানি কত কিছুই শুনতে হবে রাহিতার আজ। হাঁসফাঁস করতে থাকা হৃদয়ে মেয়েটা এক বড়সড় ঢোক গেলে। ড্রয়িং রুমে নীরবতা বিরাজমান। বাড়ির অন্য সদস্যরা যথেষ্ট চেষ্টা করছেন সীমা বেগমকে থামানোর, তবুও তিনি কারো কথা শোনেননি। এক নাগারে প্রশ্ন করতে লেগে গেছেন রাহিতাকে। নাম কি তোমার? রাহিতা। বয়স কত? 21 বছর। তাহলে তো স্বপ্নিলের চেয়ে অনেক ছোট। তো সংসার কেমন চলছে? মাত্রই তো শুরু করলাম খালামণি। বিরক্তি ভাব চেপে যথাসম্ভব শান্ত কণ্ঠে উত্তর দেয় রাহিতা। সীমা বেগমের সাথে কথা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই যেন হাঁপিয়ে উঠেছে সে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই মহিলার, কারণ উনি এখনো নিজের মতো সেই যে প্রশ্ন করা শুরু করেছেন থামার নাম যেন নিচ্ছেন না। মুখে রীতিমতো ট্রেন ছুটছে তার। একটু পর যখন থেমে গেলেন, রাহিতা ভাবল এবার বোধহয় ভাগ্য সহায় হয়েছে। কিন্তু ঠিক সে সময় সীমা বেগম দম নিয়ে আবারও অনর্গল প্রশ্ন করা শুরু করলেন। অতঃপর কিছুটা বিরক্ত হয়ে রাহিতা বাধ্য হয়ে বলল, এক এক করে প্রশ্ন করুন না খালামণি, এতগুলো উত্তর একসাথে কিভাবে দিব? কথাটি যথাসম্ভব নর্মভাবে হাসি মুখেই বলে রাহিতা। কিন্তু এতে সীমা বেগমকে খানিকটা খুশি দেখালো। মনে হলো যেন এতক্ষণ এমন কিছু শোনারই অপেক্ষা করছিলেন তিনি। রাহিতার এ কথায় তিনি আকাশ থেকে পড়লেন। এমন ভাব ধরে দিলারা বেগমকে উদ্দেশ্য করে বললেন, শুনলি তোর ছেলের বউয়ের কথা? বিয়ে হতে না হতেই এভাবে মুখ চলছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানা নেই, অথচ বাকি দিন তো এখনো পড়েই আছে। সীমা বেগমের কথা শুনে রাহিতা তাজ্জব বনে গেল। সামান্য এটুকু কথা বলেছে আর উনি সরাসরি বলে দিলেন যে বড়দের সাথে কথা বলার ম্যানার জানে না। আশ্চর্য! রাহিতা উত্তর দিবে এমন সময় দিলারা বেগম চোখের ইশারায় ওকে থামতে নির্দেশ দিলেন। বোনের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার জানা মতে রাহিতা তো খারাপ কিছুই বলেনি। তুই একসাথে এতগুলো প্রশ্ন করেছিস বিধায় ও তোকে আস্তে ধীরে প্রশ্ন করতে বলেছে, তাও যথেষ্ট বিনয়ের সাথে। তাহলে এতে তোকে অসম্মান করারই বা কি হলো? ওহ, এখন তো ছেলের বউয়ের কথাই ঠিক লাগবে তোর। বোনের কথা তো এখন আর ভালো লাগবে না। আমার মেয়ে যখন বেঁচে ছিল তখন তো ঠিকই আমার সাথে খাতির ছিল তোর। মেয়েটা আমার যাওয়ার বছর না ঘুরতেই তুই আরেকজনকে ঘরে তুলে তার জন্য নিজের বোনকে সবার সামনে এভাবে বলছিস? এত দরদ এই দুদিনের মেয়ের জন্য? মুখ সামলে কথা বল সীমা। তুই যাকে দুদিনের মেয়ে বলছিস সে আমার একমাত্র পুত্রবধূ। আমার বাড়ির মেয়ের মতোই দেখি আমি ওকে। আর তোর সাথে আমার সম্পর্ক নষ্টের জন্য দায়ীকে ঠিক করে বলতো, আমি না তুই। এবার দিলারা বেগমের কথায় সীমা বেগম বেজায় চটে গেলেন। এতদিনে চাপা ক্ষোভ যেন টকবগিয়ে উপচে পড়ল। খানিকটা উচ্চস্বরেই চিল্লিয়ে বলে উঠলেন, তো আমি আর কি করব বল? নিজের মেয়ে মরার 1 মাস না পেরোতেই যদি কেউ হুট করে খবর পায় তার মেয়ের না হওয়া হবু শাশুড়ি ছেলের বিয়ে দিয়ে ফেলেছে, তাহলে তার সাথে কথা বলতে মন চাইবে আমার? তুই আমার জায়গায় থাকলে কি করতি বল? এত সহজে সবকিছু ভুলে মেনে নিতে পারতি? উত্তর দে।
কথা বলার মাঝখানে মৃত মেয়ের স্মরণে আঁচলে মুখ চেপে কেঁদে ফেললেন সীমা বেগম। তার কথা শুনে এবার দিলারা বেগম খানিকটা নরম হলেন। এ কাজের জন্য তিনি মনে মনে খানিকটা অনুশোচনা বোধ করলেও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এর সিদ্ধান্তটা নিয়ে তিনি কোনোরূপ ভুল করেননি। স্বপ্নিলের সে সময় যে পরিস্থিতি ছিল তাতে ওকে রাহিতার সাথে বিয়ে দিয়ে তিনি সঠিক কাজ করেছেন। এর জন্য যত কথাই শুনতে হোক তিনি কখনো কিছু মনে করবেন না। এরপর বোনের কাঁধে হাত দিয়ে নরম সুরে বললেন, আমি জানি তোর খারাপ লেগেছে, কষ্ট পেয়েছিস তুই, পাওয়াটাই স্বাভাবিক। বরং সব তাড়াতাড়ি মেনে নিলেই অস্বাভাবিক লাগতো। কিন্তু তুই নিজের পরিস্থিতিটাই দেখলি শুধু। একবার আমার দিক থেকেও বিষয়টা ভেবে দেখ। আনিকা যাওয়ার পর স্বপ্নিল কতটা পাগল ছিল তুই কি জানতি না? মেয়েটা যাওয়ার পর আমার ছেলের কি অবস্থা হয়েছিল তুই কি জানিস না? তখন মা হয়ে আমি যদি ওর ভালোর কথা চিন্তা করে ওকে বিয়ে দেই, এটা কি খারাপ কিছু? জীবন তো কারোর জন্য থেমে থাকে না, স্মৃতিকে আঁকড়ে ধরে আর কতদিনই বা চলবে কেউ। দিলারা বেগমের কথায় সীমা বেগম খানিকটা শান্ত হলেও তার আক্ষেপ কমল না। পুরোপুরি কাঁধ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে বললেন, এত কিছু আমি বুঝতে চাই না। আর কি বলছিলি যেন তুই? আনিকা চলে যাওয়ার পর স্বপ্নিলের কি অবস্থা হয়েছিল? এসব কথা অন্য কাউকে শোনাতে আসবি, আমাকে নয়, বুঝেছিস? আরে ও কখনো আমার মেয়েকে ভালোবাসেনি। যদি বাসতো তবে ওর মরার পর মাসখানেক না পেরোতে আরেকজনকে ঘরে তুলতো না। এতটুকু কথা শেষ করে সীমা বেগম হঠাৎ ফুঁসে উঠে তেড়ে গেলেন রাহিতার দিকে। অবাক নয়নে এতক্ষণ দুবোনের ঝগড়া দেখে রাহিতা হুট করে সীমা বেগমকে নিজের দিক আসতে দেখে খানিকটা ভড়কে যায়। সে কিছু বলার আগেই সীমা বেগম রাহিতার দিকে আঙ্গুল তাক করে বলে ওঠেন, সব দোষ এই মেয়ের। কি এমন আছে এর মধ্যে, হ্যাঁ, যে স্বপ্নিল আমার মেয়ের জন্য এতদিন পাগল ছিল, সে হুট করে একে দেখে রাতারাতি মন বদলে ফেললো? এই মেয়ে, কি এমন করেছো তুমি, বলো? আমি এসবের মধ্যে কি করে আসলাম খালামণি? এখানে কি সত্যি আমার দোষ আছে বলুন? হতাশ মুখে উত্তর দেয় রাহিতা। সে বুঝেছে সীমা বেগম এখন নিজের হুঁশ নেই। এতদিন বুকের মধ্যে তিল তিল করে জন্মানো রাগ ক্ষোভ যখন একসাথে বের হয় তখন মানুষের নিজের মধ্যে থাকে না, সে যেন এক অন্য সত্তায় পরিণত হয়। সীমা বেগমের ক্ষেত্রেও বিষয়টা হয়েছে ঠিক তাই। রাহিতার কথা শুনে উনি বিনিময়ে বলেন, এখনো মুখে মুখে তর্ক করছো? তুমি তো ভারী নির্লজ্জ মেয়ে। মহিলার কথায় এবার রাগ চাপে রাহিতার অন্তরে। এতক্ষণ সে নতুন বউ হিসেবে ভদ্রতার খাতিরে যথেষ্ট বিচক্ষণভাবে উত্তর দিচ্ছিল। ভেবেছিল মেয়ের শোকে শোকাহত এক মা তার কষ্ট প্রকাশ করছে সবার সামনে, তাই তো সে চুপ করে সব শুনে যাচ্ছিল। কিন্তু এবার তো তিনি নির্দ্বিধায় ওকে নির্লজ্জ বলে দিলেন, যখন যে তাকে যোগ্য উত্তর দিতেই হবে। এখন চোখ মুখ শক্ত করে রাহিতা উত্তর দেওয়ার জন্য মুখ খুলছিল। সে সময় নিশ্চুপ কক্ষে স্বপ্নিলের ভারী কণ্ঠের আওয়াজ প্রতিফলিত হয়, আমার জানা মতে ও নির্লজ্জ রকমের কোনো কিছুই করেনি, বরং তুমি ওকে অযথা যাচ্ছে তাই বলে অপমান করছো খালামণি। বাড়িতে নতুন কেউ আসলে কি আমরা তার সাথে এইভাবে কথা বলি? স্বপ্নিলের কথা শুনে সেদিক তাকায় রাহিতা। একই সাথে রুমে থাকা সকলের চোখ ঘুরে যায় সেদিকে। অথচ এত কিছুর পরেও স্বপ্নিল নির্বিকার অত্যন্ত ধীরস্থিরভাবে পকেটে দুহাত গলিয়ে প্রবেশ করে সে। ওকে আসতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসেন সীমা বেগম। সেভাবেই বলেন, বাবা, এত অল্প সময়ে বউয়ের প্রতি এত টান, ভাবা যায়? আমি তো অযথাই মেয়ের দোষ দিচ্ছিলাম। আসল সমস্যা দেখি তোর মাঝে আছে। সীমা বেগমের খোঁটামূলক কথার পরেও ভাবলেশহীন রয় স্বপ্নিল, বরং তার ঠোঁটের কোণে এক শুষ্ক বাঁকা হাসির দেখা পাওয়া যায়। ভুল বললে। সমস্যা আমার বা রাহিতার কারো মাঝেই না। আসল সমস্যাটা কার মধ্যে জানো? তোমার মধ্যে। নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, দেখবে আমরাও আমাদের পরিস্থিতি দুটোই স্বাভাবিক লাগছে তোমার কাছে খালামণি। খুব তো নিজেরও বউয়ের সাফাই গাইছিস, তো কবে থেকে হলো এত পরিবর্তন? আমি সত্যিটা বলেছি জাস্ট। এটাকে এখন তুমি যদি সাফাই গাওয়া মনে করো তবে আমার কিছু বলার নেই। আর রইল কথা পরিবর্তনের, বিয়ে যখন করেছি তখন আমার বউয়ের সম্মান রক্ষার দায়িত্বটাও আমারই, তাই না? রাহিতাকে কেউ ভালো মন্দ বলবে এটা আমি সহ্য করব না। ও অনেক ভালো একটা মেয়ে খালামণি, আমার বউ বলে বলছি না। কদিন ওর সাথে মিশে দেখো, তুমি নিজেও তোমার মতবাদ বদলাতে বাধ্য হবে। স্বপ্নিলের কণ্ঠস্বর অনড়।
বিন্দুমাত্র কাঁপছে না গলা। ওর ভেতর ও বাহিরের স্বচ্ছতা ওর কথা আচরণে অত্যন্ত স্পষ্ট। এমনকি স্বপ্নিলের এমন স্ততফূর্ত আচরণে সীমা বেগমের পাশাপাশি বিস্মিত হয়েছে রাহিতা নিজেও। ঠোঁটের কোণে ভেসে উঠল এক দীর্ঘ প্রতীক্ষিত হাসি। তৃপ্তির হাসি ফুটে উঠল স্বপ্নিলের মায়ের মুখেও। এতক্ষণে সীমা বেগম আরো কিছু বলবেন, এতক্ষণে সবার চিল্লানোর আওয়াজে ড্রয়িং রুমে বসে পড়েন স্বপ্নিলের নানি। তাকে দেখে থেমে গেলেন সীমা বেগম। সবার দিক চেয়ে স্বপ্নিলের নানি বলে উঠল, এই কি শুরু করছিস তোরা এই রাতের বেলা? এতগুলা মানুষ থাকতেও কিসের ঝগড়া লাগে? তোরা থামাতে পারিস না? এই রাকিব, বাকিদের কথা না হয় বাদই দিলাম, তুইও কি দেখতে বসেছিলি? স্বপ্নিলের ছোট মামাকে উদ্দেশ্য করে বললেন তিনি। বিনিময়ে ছোট মামা মাথা চুলকে বললেন, ছেলের কথা শুনে এবার সীমা বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন স্বপ্নিলের নানি। এবার চাচির সামনে ধরা পড়ে যাওয়ায় খানিকটা বিব্রত বোধ করেন সীমা বেগম। সেদিক লক্ষ্য করে স্বপ্নিলের নানি শীতল কণ্ঠে বললেন, এগুলো কি সীমা? বিয়ে খেতে আসছিস, ভালো করে বিয়ে খা, মজা কর। কেন পুরনো কথা মনে করে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইছিস মা? এবার চাচির কথা শুনে আর কিছু বললেন না সীমা বেগম। নীরবে প্রস্থান করেন ড্রয়িং রুম থেকে। এদিকে এত কিছু শেষ যেন হাফ ছেড়ে পাচে রাহিতা। এতক্ষণ দম বন্ধ অনুভব হচ্ছিল তার। সম্পর্কের তিক্ততা এমন এক জিনিস যা কখনো কারো কাম্য নয়। সম্পর্ক টক ঝাল মিষ্টি থাকলেই মানায়, তেতো নয়। এত কিছু চোখের সামনে ঘটতে দেখে সবকিছু শুনে ভার হয়ে আসে সরল রাহিতার মন। সেও চুপচাপ চলে আসে নিজের রুমে। বেশ কিছুক্ষণ অতিক্রম হয়। অতঃপর স্বপ্নিল আসে, খট করে দরজা লাগিয়ে দিয়ে নিষ্পলক চেয়ে রয় বিছানায় বসে থাকা রাহিতার দিকে। এগিয়ে এসে রুমে থাকা একটা চেয়ার টেনে রাহিতার পাশে বসে অত্যন্ত শান্ত গলায় রাহিতার চোখের দিক চেয়ে বলে, কিছু জরুরি কথা আছে তোমার সাথে। রাহিতার সামনে চেয়ারে গম্ভীর মুখে বসে আছে স্বপ্নিল। তার দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাহিতা। যেন ওর এমন মুখভঙ্গি দেখে বোঝার চেষ্টা করছে সে কি এমন জরুরি কথা বলতে চাইছে। তবে রাহিতাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। স্বপ্নিল নিজে থেকেই কথা বলা শুরু করলো। আমি আসার আগে খালামণি কি কি বলেছে তোমায়? চমকে গেল রাহিতা। স্বপ্নিল যে হঠাৎ এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করবে ব্যাপারটা ভাবেনি সে। ওকে চমকাতে দেখে স্বপ্নিল চেয়ারটা আরেকটু এগিয়ে নেয়। একদম রাহিতা মুখোমুখি কাছাকাছি বসে। এখন দুজনের মাঝে দূরত্ব নেহাত অল্প। একটু হাত বাড়ালেই একে অপরকে অনায়াসে ছুঁয়ে দেওয়া যাবে। স্বপ্নিলকে নিজের এত কাছাকাছি দেখে রাহিতা খানিকটা ঘাবড়ে যায়। তবে তা ভয় নয়, লজ্জায়। স্বপ্নিলকে এত কাছে এভাবে এক দৃষ্টিতে নিজের দিক চেয়ে থাকতে দেখে লজ্জাবতীর ন্যায় আর একটু নুয়ে পড়ে মেয়েটা। চোখে চোখ রাখতে পারে না, বেশিক্ষণ নামিয়ে নেয় মাথা। কিন্তু স্বপ্নিল নির্বিকার সেটা দেখেও যেন বোঝে না। সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে নির্লজ্জের ন্যায় বলে, এখন রোম্যান্স করতে আসিনি যে এত লজ্জা পাচ্ছ তুমি। সিরিয়াস কিছু জিজ্ঞেস করেছি, সিরিয়াসলি উত্তর দাও। যখন রোম্যান্স করতে আসবো তখন না হয় লজ্জা পেও। স্বপ্নিলের কথায় চোখ খিচে বন্ধ করে রাহিতা। রক্তিম আভায় লালিত হয় মুখ। মনে মনে কয়েকশো বকা দেয় ওকে। এভাবে না বললে কি হতো না? এরপর নিজেকে সামলে নিয়ে চোখ পাকিয়ে কটমট করে তাকায় স্বপ্নিলের দিকে। ওকে এভাবে তাকাতে দেখে হেসে ফেলে স্বপ্নিল। মাথা নাড়িয়ে শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না এসব। এখন কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি রাহি, আমি বাসায় আসার আগে সীমা খালামণি তোমায় কি কি বলেছিল? আমায় সব খুলে বলো, একদম কোনো কিছুই লুকাবে না। এবার নিজেকে ধাতস্থ করে রাহিতা। গলা ছেড়ে এক এক করে সব খুলে বলে। লুকোয় না কোনো কিছু। সব শুনে স্বপ্নিলের গম্ভীর হয়ে থাকা মুখশ্রী আর একটু থমথমে হয়। ফোঁস করে এক শ্বাস ফেলে গমগমে গলায় বলে, আমি জানতাম এমন কিছুই আচ্ছা, উনি এতদিন মনের মাঝে আমার ও মায়ের উপর যে রাগ পুষে রেখেছিলেন তা আজ সুযোগ বুঝে তোমার উপর ছেড়েছেন। এই জন্যই আমি তোমায় বলেছিলাম তার থেকে দূরে থাকতে, তাকে অ্যাভয়েড করতে। দেখলে তো কেমন ব্যবহার তার। তবুও তুমি শোনোনি কেন আমার কথা? স্বপ্নিলের কণ্ঠে স্পষ্ট ক্রোধ। কপালে পড়েছে ভাঁজ। যেন রাহিতার সাথে হওয়া এমন আচরণের কারণ সে নিজে। ওকে বিচলিত হতে দেখে নিজেকে তটস্থ করে রাহিতা।
বুঝে স্বপ্নিল রেগে আছে, অপরাধ বোধে ভুগছে। ওকে ঠান্ডা করতে হবে। অতঃপর আলতোভাবে হাত রাখে ওর সামনে বসে থাকা স্বপ্নিলের কাঁধে, চোখে চোখ রাখে নির্দ্বিধায়, নরম গলায় বলে, আমি জানি আপনি খালামণি থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু আমি কি করে থাকতাম বলুন? মাত্র এসছেন তিনি বাসায়, আর আমি নতুন বউ। এখন যদি আমি হুট করে তাকে ইগনোর করি, তবে সেটা কি ভালো দেখায় বলুন? সবাই কি ভাবতো? সবাই কি ভাবতো সেটা দিয়ে তুমি কি করবে? আমি তো সবাইটা চিন্তা করিনি। তোমারটা চিন্তা করেছিলাম বলেই তোমায় আগে ভাগে সতর্ক করেছিলাম। তবে তুমি তো তুমি, সবার কথা ভাবতে যে নিজে এতগুলো কথা শুনলে। এত ভালো হয়ে কি হবে রাহি? ভালো মানুষদের সবাই কষ্ট দেয়। তাই এ কথা আপনি আমায় বলছেন? তবে আপনি নিজে কি করলেন আগে সেটার ব্যাখ্যা দিন। মানে? চমকে ওঠে স্বপ্নিল। ওর চোখে বিস্ময় দেখে মৃদু হেসে রাহিতা বলে, আমায় যে ভালো হওয়ার জন্য এত কথা বলছেন, আপনি নিজেও তো একই কাজই করলেন। আমি কি করেছি? কিসের কথা বলছো তুমি? এই যে আপনি এত কিছু শুনলেন খালামণির থেকে, আপনায় তিনি কত কিছুই না বললেন। তখন তো আপনি চাইলেই তাকে অনিকা আপুর সম্পর্কে সবকিছু সত্যি বলে দিতে পারতেন। তার চোখে আঙুল দিয়ে নিজের মেয়ের বৃত্তান্ত খোলাসা করতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। কেন বলেন তো? রাহিতার প্রশ্নে স্বপ্নিল চোখ সরায়, ধরা পড়ায় খানিকটা ইতস্তত করে এদিক সেদিক তাকায়। ওর হাব ভাবে হেসে রাহিতা বলে, কারণ আপনি চাননি রুম ভর্তি মানুষের সামনে তার মেয়ের কুকীর্তির জন্য তিনি অপমানিত হোক। আপনি চাননি মৃত মেয়ের প্রতি মায়ের অন্তরে কোনো খারাপ অনুভূতির জন্ম হোক। আপনি রাহিতা আর কথা বাড়াতে পারে না। অগ্রসর হওয়ার পূর্বেই ওর ঠোঁটে আঙুল চেপে ধরে স্বপ্নিল। হুট করে ওর এহেন আচরণে বিস্ময়ে হতবাক হয়ে যায় রাহিতা। চোখ বড় বড় করে তাকায় স্বপ্নিলের পানে। সেদিক লক্ষ্য করে স্বপ্নিল বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আবার সবকিছু এত কেন বুঝতে হবে তোমার? এগুলো স্বভাব বাদ দাও, বুঝেছো? স্বপ্নিলের কথার ধরনে মনে মনে হেসে ফেলে রাহিতা। ওর কথার বিপরীতে মাথা দুদিকে নাড়িয়ে নাবোধক উত্তর দেয়। ওর রিয়াকশন দেখে চোখ ছোট ছোট করে ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে স্বপ্নিল। তখনই রাহিতা বলে, আচ্ছা বাদ দিন এসব, যা হওয়ার হয়েছে। হুম। এবার রাহিতা নিঃশব্দে উঠে যেতে ধরে। ঠিক সেই সময় হাতে টান পড়ায় থেমে যেতে বাধ্য হয়। স্বপ্নিলের দিক তাকাতেই সে হঠাৎ কোমল স্বরে শুধায়, খারাপ লাগছে না খালামণির কথায়? কষ্ট পেয়েছো খুব? না, ঠিক আছে আমি। হুম, তুমি বললেই হলো। আমি জানি তো কষ্ট পেয়েছো। তার কথা মনে নিও না কেমন? আজকে যা হয়েছে হয়েছে। এরপর থেকে তাকে যথাসম্ভব এড়িয়ে চলবে। তার আবার গ্যারেন্টি নেই কখন কি বলে ফেলে। আমি বা মা থাকলে তো সামনে নিবই। তুমিও সাবধানে চলবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এত চিন্তা করছেন কেন এই সামান্য বিষয়ে? সেটাই তো বুঝছি না। এসব বাদ দিন তো, বললাম না আমি। হাসতে হাসতে কথাটা বলে রাহিতা। ওর প্রশ্ন শুনে চোখ নামিয়ে নেয় স্বপ্নিল। কোনো উত্তর না দিয়ে আলগোছে নিজ হাতে চেপে ধরে রাখা রাহিতার হাত ছেড়ে দিয়ে চেয়ার টেনে বের হয়ে যেতে নেয় রুম থেকে। রাহিতা এক ধ্যানে চেয়েছিল ওর যাওয়ার পানে। আচমকা কদম থেমে যায় স্বপ্নিলের। ঘাড় কাত করে পেছন ফিরে তাকায় এক মুহূর্তের জন্য। রাহিতার চাহনি লক্ষ্য করে ধীরস্বরে বলে, তোমায় কষ্ট দেয় এমন কোনো বিষয় আমার কাছে সামান্য নয় রাহি। স্বপ্নিল দাঁড়ায় না আর, চলে যায় নিজের মতন করে। পেছন ফেলে যায় এক বিমূর্ত রাহিতাকে। স্বপ্নিলের কথা কর্ণগোচর হতেই এক মুহূর্তের জন্য হার্টবিট বেড়ে যায় ওর। স্বপ্নিলের কথায়, ওর আচরণে আজ অন্য কিছু ছিল যা রাহিতার হৃদয়কে নাড়িয়ে দেয়। যে চোখে রাহিতা এতদিন তাচ্ছিল্য দেখে এসেছিল, আজকাল সেই চোখেই নাম না জানা সুন্দর অনুভূতিরা স্পষ্ট উকি দেয়। পরদিন সকাল হতেই যথারীতি আত্মীয় স্বজনে ভরে গেল স্বপ্নিলের নানা বাড়ি। যথারীতি বাজতে লাগলো বিয়ের ঢাকঢোল। ছোটদের চোখে মুখে আনন্দ, বড়দের চোখে মুখে ব্যস্ততার ছাপ। অবশ্য এক একজনের মাঝে এক এক কাজ বন্টন করে দেওয়া হয়েছে। সেই হিসেবেই যে যে নিজ নিজ কাজ করছে। স্বপ্নিল ব্যস্ত ছেলেদের সাথে বাজার করতে, পাশাপাশি প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে আছে কিনা এসব তদারকি করতে। একইভাবে রাহিতা একবার রান্নাঘরে টুকিটাকি কাজ করছে মামি খালাদের সাথে, অন্যদিকে স্বপ্নিলের মামাতো খালাতো বোনদের সাথে ফাঁকে ফাঁকে গল্প করছে। এসবের মাঝেই কেটে গেল দিন।
বেলা গড়িয়ে হয়ে গেল দুপুর থেকে বিকেল। সবাই যে যার মতো করে মেহেদি দিচ্ছে। কাল থেকে স্বপ্নিলের মামাতো বোন অর্থাৎ নীতির বিয়ের অনুষ্ঠান শুরু। ড্রয়িং রুমে বড়রা বসে চা নাস্তা খাচ্ছে, আর বউয়ের রুমে বসেছে মেয়েদের আসর। নীতিকে ব্রাইডাল মেহেদি লাগিয়ে দিতে বাইরে থেকে আর্টিস্ট নিয়ে আসা হয়েছে, আর বাকি সবাই যে যার মতো করে নিজেরাই নিজেদের হাতে মেহেদি লাগাচ্ছে, অন্যকে লাগিয়ে দিচ্ছে। রাহিতাও ফ্রি হয়ে এসে বসলো রুমের এক কোনায়। পাশের সেন্টার টেবিলে রাখা ডালায় বেশ কটা মেহেদির কোণ থাকলেও সে চুপ করে অন্যদের মেহেদি দেয়া দেখছে। তার কারণ সে নিজে মেহেদি দিতে পারে না, সবসময় বোন, ফ্রেন্ড, না হয় কাজিনদের থেকেই দিয়ে নিত। স্বপ্নিলের ছোট মামার দুটো জমজ মেয়ে আছে, হিয়া ও রিয়া। তারা দুজনেই মেহেদি লাগাতে পটু। রাহিতাকে চুপচাপ বসে থাকতে দেখে হিয়া এগিয়ে আসে ওর কাছে। ওকে দেখে সহাস্যে তাকায় রাহিতা। হিয়া মুচকি হেসে বলে, কি গো নতুন ভাবি, একা একা বসে আছো কেন এখানে? মেহেদি লাগাবে না? লাগাতে তো চাই, কিন্তু কিভাবে লাগাবো সেটাই বুঝছি না। তুমি মেহেদি লাগাতে পারো না? না, কার থেকে লাগিয়ে নিব ওটাই ভাবছিলাম বসে বসে। তুমি পারো মেহেদি লাগাতে? রাহিতার প্রশ্নে চোখ মুখ চকচক করে উঠল হিয়ার। সে যেন এটারই অপেক্ষায় ছিল, কাউকে মেহেদি লাগিয়ে দিতে নিজের প্রতিভায় অন্যকে রাঙিয়ে দেওয়ার মাঝেই যেন ভিন্ন এক সুখ পায় সে। তাই তো হাস্যোজ্জ্বল মুখে রাহিতাকে বলল, অবশ্যই ভাবি, তুমি আমায় আগে বলবে না? আমি আর রিয়ান তো সবাইকে দিয়ে দিচ্ছি। দেখো তাকিয়ে, তোমার হাতেও এক্ষুনি মেহেদি লাগিয়ে দিব। দাঁড়াও, নতুন কোনো কিছু নিয়ে আসছি। হিয়ার আগ্রহ দেখে হাসে রাহিতা। ও কোণ নেওয়ার জন্য যেতেই চোখ ফিরিয়ে রিয়াকে দেখে সে। রিয়া একজনকে মেহেদি পরাতে ব্যস্ত, সাথে আরেকজন সিরিয়ালে বসে অপেক্ষা করছে। এরই মাঝে নতুন মেহেদি নিয়ে ফিরে আসে হিয়া। সরে ওকে সোফায় বসার জন্য জায়গা করে দেয় রাহিতা। রাহিতাকে ডিজাইন পছন্দ করতে বললে সে হিয়াকে বলে নিজের মন মতো কোনো সুন্দর ডিজাইন করে দিলেই হবে। হিয়াও রাজি হয়। অতঃপর লেগে যায় রাহিতার হাত মেহেদি লাগিয়ে দেওয়ার কাজে। ঘন্টা দুয়েক পার হয় মেহেদি সম্পূর্ণ হতে। পুরো কাজ শেষ হওয়ার পর নিজের হাতের দিক তাকিয়ে মুগ্ধ হয় রাহিতা। তার হাত দুটোকে কি সুন্দরভাবে না রাঙিয়ে দিয়েছে মেয়েটা। খুশিতে উৎফুল্ল হয়ে হিয়াকে ধন্যবাদ জানায় সে। রাহিতার পর যারা হিয়ার কাছে মেহেদি দেওয়ার জন্য সিরিয়ালে ছিল, ওরাও বেশ প্রশংসা করে মেহেদির। সবশেষে গর্বিত মুখে হিয়া বলে, দেখলে তো, বলেছিলাম না আমি আছি। কি সুন্দরই না লাগছে গো তোমার হাত দুটো ভাবি। আর মেহেদিটা ভালো, বেশ রং হবে মনে হচ্ছে। বিনিময়ে রাহিতা হাসলো শুধু। এরই মাঝে কি যেন মনে হতে হুট করে হিয়া দুষ্টু কণ্ঠে বলে উঠল, এই রে, আসল কাজই তো করিনি এখনো। কি কাজ? এই যে এত সুন্দর করে তোমার হাতে মেহেদি দিয়ে দিলাম, কিন্তু এর মাঝে আমার ভাইয়ের নামটাই লিখলাম না। মেহেদিটা তো অপূর্ণ থেকে গেল। হাতটা বাড়াও দেখি, কোথাও ফাঁকা পাই কিনা, ভাইয়ের নাম লিখে দেই। দুষ্টুমি করে বলল হিয়া। ওর কথায় তাল মেলালো আশেপাশে বসে থাকা স্বপ্নিলের বোনেরাও। সবার এমন রিয়াকশন দেখে লজ্জায় পড়ে যায় রাহিতা। মনে মনে সে নিজেও চায় স্বপ্নিলের হাত নিজ হাতে লেখাতে, কিন্তু মনের ইচ্ছের কথা বাইরে প্রকাশ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এরই মাঝে হিয়া আবারও বলে, কি এত ভাবছো ভাবি? আরে হাত দুটো দাও না, স্বপ্নিল ভাই দেখলে খুশি হয়ে যাবে। রাহিতা থমকায় এক মুহূর্ত। মনে মনে ভাবে, স্বপ্নিল কি আদৌ খুশি হবে? মাত্রই তো সবকিছু ঠিক হতে শুরু করেছে তাদের দুজনের মাঝে। যদি পাছে স্বপ্নিল কিছু মনে করে। আবার পর মুহূর্তে নিজের চিন্তা ভাবনায় নিজেই বোকা বনে গেল রাহিতা। নিজের মনকে শাসালো, স্বপ্নিল কেন কিছু মনে করবে? সে তো ধীরে ধীরে বদলে যাচ্ছে, আগের মতন হচ্ছে। কাল রাতে ওর বলা কথাগুলোই তার প্রমাণ। না, সে মোটেও রাগ করবে না। এটুকু তো চিনেছে স্বপ্নিলকে এতদিনে, কিন্তু সে নিজেকে নিয়ে চিন্তায় আছে, কারণ তার লজ্জা। এই যে স্বপ্নিল যখন ওর হাতে মেহেদি দেখবে, মেহেদিতে জল জল করতে থাকা নিজের নাম দেখবে, তখন ওর রিয়াকশন কেমন হবে? নিশ্চয়ই খেপাবে ওকে, লজ্জা দিবে বেশ। আপাতত কাল রাতের পর রাহিতা নিশ্চিত হয়ে গেছে ছেলেটা মোটেও তার মতো নয়।
তলে তলে বেশ নির্লজ্জ আছে বটে। তার বেহায়াপনা বের হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই লাজুক হেসে রাহিতা সিদ্ধান্ত নেয় সে নিজের হাতে স্বপ্নিলের নাম লেখাবে। হিয়ার উদ্দেশ্যে বলে, আচ্ছা লিখো, তবে পুরো নাম লিখো না, শুধু এস লিখে দাও, ছোট্ট করে এক কোনায় হলেই হবে। ও মা, শুধু এস কেন? পুরো নাম লিখলে কি সমস্যা? সবাই তো তাই লিখে। সবাই তাই করলেও আমার ভাবি যে সবার মতো না হি আপু। আমার ভাবি প্রচুর লাজুক, ভাইয়ার একটু কথায় লজ্জায় লাল হয়ে যায়, তাই শুধু এস লিখতে বলছে। এসব তুমি বুঝবে না। রুমে ঢুকতে ঢুকতে হাসির সুরে বলে সামিরা। ওর কথায় বাকি সবাই হেসে ওঠে। বেচারি রাহিতা আরেক দফা লজ্জার সম্মুখীন হয়। অতঃপর সবার হাসি ঠাট্টা আড্ডা দেওয়ার মাঝে সে রাতের মেহেদি মাহফিলের সমাপ্তি ঘটে। সারাদিনের কাজ শেষে রুমে ফিরেই গোসলে ঢুকেছিল স্বপ্নিল। এত কাজের তদারকি করে ঘেমে নিয়ে একাকার সে। রাহিতার রুমে না থাকায় বাথরুম থেকে গায়ের শুধু তোয়ালে পেঁচিয়ে খালি গায়েই বের হয় সে। অন্য তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হতেই সামনে তাকিয়ে চমকে যায় সে। রাহিতাও মাত্র রুমে ঢুকছিল। বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে সেদিক যেতেই হুট করে স্বপ্নিলকে এভাবে আসতে দেখে ভরকে যায় সে। চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়। হুট করে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় থমকে যায় স্বপ্নিল নিজেও। মাথা মোছার তোয়ালেটা হাত থেকে নিচে পড়ে যায়। লজ্জায় চোখ খিচে বন্ধ করে অন্যদিক ঘুরে তাকায় রাহিতা। কি করবে ভাবতে না ভাবতে বাথরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায় সে। একই সাথে স্বপ্নিল সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ফলশ্রুতিতে দুজনের মাঝে সংঘর্ষ হয়। স্বপ্নিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে ধরে রাহিতা। পড়ে যাওয়ার বাঁচানোর জন্য ওর কোমর আঁকড়ে ধরে নিজের দিকে টেনে সামলে নেয় স্বপ্নিল। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রাহিতা কোনো মতে নিজের মেহেদি লাগানো হাতদ্বয় বাঁচিয়ে মুহূর্তেই ছিটকে পড়ে স্বপ্নিলের দিকে। কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের মাঝে অপ্রস্তুত ভঙ্গিতে একে অপরের কাছে থেকে সরে যায় দুজনে। স্বপ্নিল কিছু বলতে যাবে তার আগেই মুখ অন্যদিক করে রাহিতা বলে ফেলে, আপনি আগে যান, কাপড় পরে আসুন। ওর কথা ও আচরণে মনে মনে হাসি পায় স্বপ্নিলের। হঠাৎ মাথায় ওকে জ্বালানোর দুষ্টু বুদ্ধি চাপে। কোমরে হাত দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কেন এভাবে থাকলেও কি সমস্যা? যে গরম পড়েছে আজকে, ভাবছি আজ এভাবেই থাকবো। তোমার সমস্যা নেই তো? স্বপ্নিলের এমন কথা শুনে রাহিতার মুখ আপনা আপনি হা হয়ে গেল। একে বলছে নির্লজ্জটা। এটা যে স্বপ্নিল ওকে জ্বালানোর জন্যই বলছে রাহিতা বেশ বোঝে। তাই চোখ মুখ পাকিয়ে মুখ খুলবে তার আগেই স্বপ্নিল আবারও বলে বসে, সমস্যা নেই তাই বলবে তো? হ্যাঁ বুঝেছি। অবশ্য সমস্যা থাকার তো কথাই না। আফটার অল আমি তোমার একমাত্র স্বামী, কোনো পরপুরুষ তো আর নই। ছি, এই আপনি চুপ করবেন? সারাদিন পর অসময়ে এসব ফালতু কথা শুরু করেছেন কেন? এগুলো বাদ দিয়ে হয় নিজে দ্রুত তৈরি হন, নয়তো আমায় যেতে দিন। রাহিতার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসে স্বপ্নিল। গেঞ্জি বের করে পড়তে পড়তে বলে, আচ্ছা সবই মানলাম, কিন্তু তোমার যে দু হাতে মেহেদি লাগানো, তুমি বাথরুমে যে করবেটা কি? স্বপ্নিলের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় রাহিতার। সেভাবেই বলে, আমার চুল খোলা দেখতে পাচ্ছেন? বেসিনের পাশে চুলের কাটা রেখেছিলাম গোসলের আগে, সেটাই নিতে যাচ্ছি। চুলে লাগিয়ে নিব কারো থেকে। কথা বলার মাঝে রাহিতা বাথরুমে ঢোকে। নখের সাহায্যে আলতোভাবে ধরে কাটা নিয়ে বের হয়ে আসে। এরই মাঝে স্বপ্নিল পুরোপুরি রেডি হওয়া শেষ। রাহিতা রুম থেকে বের হতে যাবে সে সময় স্বপ্নিল আবারও সামনে চলে আসে। প্রশ্ন করে, এখন আবার কই যাও? উত্তর না দিয়ে ইশারায় নিজ হাতে থাকা চুলের কাটার দিকে ইশারা করে রাহিতা। সেদিক চেয়ে স্বপ্নিল হুট করে সেটি কেড়ে নেয় ওর হাত থেকে। রাহিতা ভ্রু কুঁচকে তাকাতেই নির্দ্বিধায় বলে, আমি থাকতে তুমি অন্য কারো কাছে কেন যাবে? আমি চুলে বেঁধে দিচ্ছি, আসো। চমকে ওঠে স্বপ্নিলের কথা শুনে মেয়েটা। এক মুহূর্তের জন্য ভাবে স্বপ্নিল কি বলছে। ওর ভাবনার মাঝে বিছানায় ওকে বসিয়ে পাশে নিজেও বসে স্বপ্নিল। নিচ থেকে চুলের কাটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে কোনোভাবে
চুলে আটকে দেয় সেটা। অতঃপর নিজ সাফল্যে খুশি হয়ে গর্বের সহিত বলে, দেখলে তো, বলেছিলাম না পারবো। এটা এমন কি কাজ, সব নীল, সব পারে।